প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, তারকা কথন মানে নতুন তারকা কিংবা যারা আমাদের মাঝে সুরের আলো বলি, তাদের সাহিত্য সঙ্গীত, তাদের জীবনযাপনের আলো সবকিছু ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে, তাদের জীবন সম্পর্কেই জানা, পুরনো কথাগুলো স্মৃতিচারণ করা, নতুন অভিজ্ঞতা কি হতে চলেছে বা নতুনের পথে হাঁটা। আজ আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন, তিনি সুরের ভুবনে তার কণ্ঠের যে মায়া, তার শব্দের গভীরতা এবং যে স্নিগ্ধতা ছড়িয়েছেন তা এখনও আপনাদের হৃদয়ে জায়গা করে আছে। কিছু গান থাকে যা শুনলে আমরা সেই শিল্পী সুরের আবেগটা ধরতে পারি, কিছু জীবন দর্শন ফুটে ওঠে, কিছু মিষ্টি সুবাস যেন ভেসে আসে আমাদের হৃদয়ে। এমন একজন মানুষই তিনি, যিনি অসংখ্য গান আমাদেরকে উপহার দিয়েছেন। সেই গানগুলো এক একটা ফুল, ফুল যেমন আমাদেরকে সুবাস ছড়ায়, সেই সুবাসে আমাদের হৃদয় ভালো হয়ে যায়, তার গানগুলো আসলে তাই। তিনি আমাদের মিষ্টি ফুল, আমাদের প্রিয় মানুষ, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। কেমন আছেন? এই যে এত কিছু বললে ভাবছিলাম ফুলের বাগানে যাই। ফুলের বাগানের প্রয়োজন নেই, না, চ্যানেল আই তো আমাদের ফুলেরই বাগান আসলে। সত্যিই তাই। এবং এই যে আগামী 1লা অক্টোবর চ্যানেল আয়ের জন্মদিন, ইতিমধ্যে কিন্তু উৎসবের যে আমেজটা রয়েছে তা শুরু হয়ে গেছে একদম। এবং তারকা কথনের সেটে যখন অতিথিরা আসছেন আমাদের সাথে মুহূর্তগুলো ভাগাভাগি করছেন, আরও ভালো লাগছে। এই যে চ্যানেল আয়ের 27তম বছরে পদার্পণ, এতগুলো বছর একটা চ্যানেলের পথে চলা এবং সেই সাথে সঙ্গী হিসেবে ছিলেন আপনারা সকলে, কেমনভাবে দেখছেন চ্যানেল আয়ের এই যাত্রাটাকে? যখনই আসলে জন্মদিন হয় তখনই মনে হয়ে যায় সেই প্রথম থেকে আছি। যখন মানে শুরু হয় একটা ছোট্ট জায়গায়, সবসময় তো এটাই সত্য যে ছোট্ট একটা জায়গা থেকে বিশাল একটা জায়গায় পরিণত হবে যে কোনো কিছু। তো চ্যানেলের সেই যাত্রাপথে আমরা আছি, এটা ভাবলেই আসলে অনেক ভালো লাগে, অনেক গর্ববোধ হয়। শিল্পীদের ক্ষেত্রে একটা টেলিভিশন চ্যানেলের ভূমিকা আসলে কেমন হতে পারে এবং সেই জায়গায় চ্যানেল আয় কতটুকু ইতিবাচকতা ছড়িয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা কিন্তু খুবই দায়িত্ব এবং খুব ভালো কথা বলেছ। ভীষণ রকমের একটা দায়িত্ব আছে একটা চ্যানেলের, বিভিন্ন শিল্পীকে সামনে মেলে ধরার জন্য। তো সেই দায়িত্বটা থেকে তো আসলে নিস্তার কেউ পাবে না, কিন্তু চ্যানেল আই সেটাকে খুব ভালোবেসেই করে, মানে একটা পরিবারের মতো। হ্যাঁ, এটা করতে চাও, আচ্ছা আচ্ছা করো, মানে এই যে একটা সাহস, এটা সাহসটা কিন্তু স্বপ্ন দেখার একটা পূর্ব শর্ত এবং পরবর্তী মানে একটা শর্ত। তো এই যে সাহসটা দেয়া, আমি এটা সবসময় দেখেছি সাগর ভাইকে। সবসময় আমি কখনো বলতে শুনিনি যে না না এটা হবে না, এই যে এটা হবে না, মানে কারণ উনিও একজন শিল্পী, মানে একটা হয় না যে বোঝার ব্যাপার, একটা নতুন সৃষ্টি কাজে নিজেকে আয়োজিত রাখা। তো ওটার পাশাপাশি চ্যানেল আইতে যারা কলা কৌশলী আছেন তারাও প্রত্যেকেই কিন্তু না ওই একভাবেই জীবনটাকে দেখে বলেই মনে হয় চ্যানেলটা আসলে আমাদের, এবং মানুষের কাছেও এত একটা পপুলারিটি পেয়েছে। আর সঙ্গীতের ভুবনেও এক অবিচ্ছেদ্য নাম হচ্ছে চ্যানেল আই, কারণ নতুন প্রতিভা অন্বেষণ থেকে শুরু করে যারা আমাদের কিংবদন্তি শিল্পীরা রয়েছেন এখন পর্যন্ত বা সঙ্গীতের অঙ্গনে যারা আলো ছড়িয়েছেন তাদেরকে স্মরণ করা, শ্রদ্ধা করা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং দক্ষিণ এশিয়ার সবথেকে বড় মিউজিক্যাল যে অ্যাওয়ার্ডটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, তার মাধ্যমে সম্মানিত করা সকলকে। সত্যি, এটা একদমই সত্যি কথা। আমি অনেকবারই পুরস্কৃত হয়েছি এবং আমার খুব ভালো লাগে যে এটা আসলে মানে একমাত্র চ্যানেলাই করে, এই যে মিউজিশিয়ানদেরকে এই পুরস্কৃত করা, নানান গান নিয়ে, নানান লেখা, সুরকার, সবাই একটা মিলন মেলাও হয়। এবং এই যে জন্মদিন 1 তারিখে না, তো 1লা অক্টোবর, এই যে একটা এই জায়গাটায় যে কত আনন্দে মেতে উঠবে সবাই, মনে হয় যে একটা ঈদের মতো আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই এবার 27, এটাই হচ্ছে আমাদের এবারের স্লোগান। আনন্দ উচ্ছ্বাসে আসলে এতগুলো বছর আমরা কাটিয়েছি, কঠিন সময় অবশ্যই ছিল, কিন্তু এই যে আপনাদের সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা তা টিকিয়ে রেখেছে চ্যানেল আইকে। কঠিন সময় তো সবারই আসে, কিন্তু সেটাকে ধরে রাখার যে ধৈর্য
এবং স্বপ্ন এবং হাসতে পারা, এটা কিন্তু খুব সবার জন্য সহজ না, চ্যানেলের জন্য সহজ। শিল্পী হিসেবে যদি ফাহমিদা নবীর কাছে জিজ্ঞেস করি, নিজের যখন খুব কঠিন সময় চলে তখন নিজেকে সামলাতে কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি সাহায্য করে? আমি যখন খুব কঠিন সময়ে পড়ে যাই না, তখন আমি হাসি। কারণ কি, কিছু করার থাকে না। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এখন সব কিছু বাদ দিয়ে এই যে মুহূর্তের যে আরেকটা পরিস্থিতির সামাল দেয়া, সেটাকে নিয়ে আমি আসলে পড়ে যাই। তখন ভুলে যাই আমি কি কঠিন সময়ে আছি নাকি আসলে আমি কোন সময়ে আছি। তখন মনে হয় যে এই যে নেক্সট যেটা মানে একটা করলে তো আরেকটার দরজা খুলবে, তো ওটাতে আমি মেতে যাই এবং আমি হাসতে থাকি। আমি জানি না কেন এটা আমার হয়, মানে অতিরিক্ত হয়, মানে একটা চিন্তা থেকে কঠিন অবস্থার মানে মোকাবেলা করব কিভাবে সেটা ভেবে হাসি লাগে, কিংবা অনেক সাহস হয়ে যায়। যখন সাহসটা, তখন নিজেকে একদম একা আমাকে ধরতে হবে, সামাল দিতে হবে, তখন হাসিও লাগে, আবার আবার শক্তভাবে আমি মোকাবেলা করি। তাহলে কি আমরা বলতে পারি যে ফাহমিদা নবী একজন সাহসী নারী বা সাহসী মানুষ? অবশ্যই। সেটা কি বরাবরই সাহস ছোটবেলা থেকে নাকি ছোটবেলা পরিস্থিতি থেকে? থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে ধরো অনেক আমার আমার তো ফুল চুরি করতাম, পেয়ারা চুরি করতাম, তো সাহস ছিল খুব। আমার যে আশেপাশে বন্ধুরা ছিল, ওরা আমাকে ছাড়া কিছু করতে পারতো না, ভয় পেত। তা আমি শুধু সবসময় সবাইকে সাহস দিতাম, হাসতাম। এটা অবশ্য একটা হয় যে যারা যেমন থাকে ছোটবেলায়, তারা কিন্তু আসলে সেই চরিত্রটা নিয়েই বড় হতে থাকে। তো আমার সত্যি কথাই, আমি যেটা একটা বিশ্বাস করি যে স্বপ্ন দেখা তারই সাজে, সাহস করে যে। যার সাহস নেই সে হয়তো স্বপ্নটা দেখতে পারবে কিন্তু জেগে হাঁটতে পারবে না। তা আমি আসলে জেগে স্বপ্ন দেখি, হাঁটি। এটা হলো না, আচ্ছা আচ্ছা কী করা যায়। আর শিল্পীদের জীবনটা কীরকম জানো, একটা অঙ্ক। সবাই বলে যে শিল্পী, ও শিল্পী তো ঘুমাচ্ছে। আসলে শিল্পীর কিন্তু ভীষণ অঙ্কের জীবন। অঙ্ক এবং কল্পনাকে শিল্পী মেলায়, এটা কিন্তু একটা কঠিন কাজ। তো যখন এই অঙ্কটা থাকে, যেমন একটা গানের যদি তুমি একবার তাল উল্টে যায়, তুমি কিন্তু আর গানটাকে ধরতে পারবে না। তো এটা তো 5 মিনিটের একটা গান, তো ভীষণ অঙ্ক এবং কল্পনায় চলে যেতে হয়। তাহলে এত বড় একটা কাজ করে শিল্পী, সাধারণ কাজ না, কিন্তু অনেক সূক্ষ্ম কাজ। তো এটাই আর কি, মনে হয় যে না, জীবনটা এরকমই। আপনার ছোটবেলার সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল? তখন কি স্বপ্ন দেখতেন? সবচেয়ে ইন্টারেস্টিং জানো, আমি জানতাম না যে আমি আসলে গান করতে চাই। গান করলে কি হয়, মানে কি হবে। সবাই তো বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, পড়াশোনা করতে হবে, এগুলোই হতে হবে। তা আমার সবসময় মনে হতো আমি গান করব। গান করে যে উপার্জন করা যায় সেটা আমি জানতাম না। মানে এটা তো কেউই জানে না ছোটোবেলায়, বাট আমার সবসময় মনে হচ্ছে আমি একজন শিল্পী হব। আর একটা ভালো লাগতো, আমার টিচার হতে খুব ভালো লাগতো, একজন শিক্ষক হব। আপনি তো আসলে শিক্ষকও একজন, না, শিক্ষকতা করেছি স্কুলে বাচ্চাদের। কিন্তু এমনিতে এখন আমার আসলে যেটা হয়, আমার ফিলসফি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে MA করেছি। তো আমার মাঝে মাঝে আমার স্যার আপারা আমার লেখা পড়ে পড়ে বলে, একদিন ক্লাস নিয়ে যাও ফিলসফার। তো মজা মজা ফান করে, বাট আমি বলছি স্যার সত্যি সত্যি? বলে হ্যাঁ, আমি তো তোমাকে বলছি তুমি একদিন এসে ক্লাস নাও। তুমি, আমি বলছি আচ্ছা দেখি, মানে ইন্টারেস্টিং যদি হয় কখনো। আমরাও আসলে সেই প্রত্যাশা করি। এবং যে এখন টিচাররা ফোন করে আপনাকে শুভেচ্ছা জানায় বা একটা কাজের কথা বলে, তারা তো আপনাকে দেখেছে এক অন্য ফাহমিদা নবী হিসেবে। এখন আপনি দেশসেরা একজন শিল্পী, সকলের মনের কাছাকাছি, সকলের স্বপ্নের শিল্পী। আসলে এখন এই অনুভূতিগুলো তাদের ক্ষেত্রে কেমন হয়? তারা কিভাবে আপনাকে সম্বোধন করে? গর্বিত হয়, এবং যখন কেউ গর্বিত হয় তোমাকে নিয়ে, মানে যাকে নিয়েই হোক, তখন এটা কিন্তু একটা দায়বদ্ধতা। তখন আরও বিনয়ী হতে হয়। মানে বিনয়ের অনেকে অনেক বলে যে বিনয় তো এক ধরনের দুর্বলতা মনে করে মানুষ। আসলে যদি খুব গভীরে যাও,
তুমি দেখবে যে যত বড় বড় মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু বিনয়ী, এবং যখন বিনয়কে তারা ইগনোর করে গেছে তখন কিন্তু তারা আর বড় কোনো কাজ করতে পারেনি। হয়তো মানুষের কাছে লাইমলাইটে একটা একটা সেলিব্রিটি হয়ে দাঁড়িয়েছে, যে কোনো ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আজকাল সেলিব্রিটি। তো একটা বড় মানে মানুষ কখনো সেলিব্রিটিশিপকে আসলে পাত্তা দেয় না, বা সেটাকে নিয়ে খুব মানে নাড়াচাড়া করে না। সে মনে করে আমি কোন বড় একটা কাজ করতে পারি। তো বিশালতার জায়গা আসলে অনেক ব্যাপক, সেটা নিয়ে কথা বলতে গেলে তো আসলে সময় চলে যাবে। গল্পগুলোই আসলে এমন, যখন কোনো শিল্পী তার জীবনের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরেন, সেগুলোই মনে হয় এক একটা দর্শন, এক একটা আসলে পরিবার থেকে যদি তুমি ওই ওই জিনিসগুলোকে পিক করতে না পারো, কারণ বাবা মারা শেখায়, স্কুল টিচাররা শেখায় কিছু, তুমি তো শিখতে শিখতেই যাও, কিন্তু তুমি যদি ধারণ না করতে পারো সেটাকে, তাহলেই কিন্তু সেখানে কনফ্লিক্ট লাগে। তো ওই কনফ্লিক্টটা যদি না লাগতে দাও, তুমি যদি বিনয়ের বিষয়টাকে অনেক বড় ব্যাপক একটা চিন্তা নিয়ে আগাতে পারো, তাহলে তোমার সেখানে সম্মানটাও থাকবে, সেখানে তোমাকে পাশের মানুষটা সম্মানও করতেও বাধ্য হবে, আর সে নিজেও কিছু শিখবে। আমি চাই আমার আশপাশ যখনই যে থাকবে কিছু শিখুক, আমিও শিখি। বাহ, দারুণ। আপনার গানগুলো, আমি জানি না সেটি আপনি ফিলোসফিতে পড়াশোনা করেছেন নাকি ছোট্ট ফাহমিদা নবী আসলে একটা দার্শনিক মন তার মাঝে ছিল। আপনার গানগুলো আপনার শ্রোতাদের কাছে এক একটা দর্শনের কথা বলে। গানগুলো সে প্রেম বোধের জায়গা বলি বা জীবন বোধের জায়গাগুলি, এই দর্শনগুলো তো মানুষকে আসলে বাঁচতে সাহায্য করে, অনুপ্রেরণা যোগায়। আপনার কি এমন কোনো গান আছে যা আপনার দর্শন বোধকে নাড়া দিয়েছে বা আপনি খুব বেশি প্রভাবিত হয়েছেন? আমি যখনই গান করি না, আমার গানের যে একটা মুখ থাকে, দুটো অন্তরা থাকে, তো ওই গল্পটা আমাকে আসলে আমি খুব ভেতরে নিতে চেষ্টা করি। আমার যখন অনুভূত হয় না, আমার কখনো গানটা গাইতে গিয়ে কান্না আসবে, কখনো হাসি আসবে, রাগ হবে। মানুষের যেমন জীবন, রাগ, দুঃখ, ভালোবাসা, অনুভূতি, এগুলো দিয়েই তো মানুষ তৈরি। তো সেই ওই প্রত্যেকটা জিনিস যদি না থাকে, ওই আমি যদি অনুভব করতে না পারি, তখন আমি গানটাকে আসলে আমি নিজেও শুনতে পাই না। আমি তো প্রথমে আমার নিজেকে শোনাই গানটা, আমার চারদিকটা শোনে, পরে তো দর্শক শ্রোতা। তো তখন আমার যখন ভালো লাগা তৈরি হয়, তখন আমি অনুভূতি দিয়ে সেই গানটাকে গাইবার চেষ্টা করি, এবং আমি খুব চেষ্টা করি আমার গানের কথা এবং সুরটা যেন খুব ভালো একটা মেলবন্ধন তৈরি করে। কারণ আমি যদি না ভালোবাসতে পারি, তাহলে আমি কাকে শোনাবো? শোনানোর জন্য তো একটা সুন্দর একটা গল্প তৈরি করতে হবে। যে আপনার গান তো আসলে মানুষকে প্রভাবিত করে, কারো গান কি আসলে আপনাকে প্রভাবিত করেছে এমন আছে? আমার যখনই কেউ, সেটা কিন্তু যে অনেক পুরনো শিল্পী শুধু হবে তা কিন্তু না, আমার নতুন যারা গান গাইছে তাদেরও আমি সবারই গান শুনি, এবং আমি বলি, একটা নাম শুনতে পারি? যখনই যে গায়, মানে আমি এখন নির্দিষ্ট করে বলতে পারছি না, সবারই প্রত্যেক এখন যারা গান গাইছে, বা আমি যখনই যে গানটাই শুনি, তো আমি প্রত্যেকের গান শুনে আমি ওদেরকে বলিও কিন্তু যে তোমার এই গানটা ভালো লাগলো, বলে আল্লাহ আপনি শুনেছেন? আমি যে হ্যাঁ, আমার কথাটা ভালো লাগলে আমি বলি। আমি অনেক গান শুনি, পুরনো গানও চলে যাই, যেটা নেয়ার যা 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 নিতে হবে। আসলে আমি না সবসময় শিখতে চাই, এটা কিন্তু আমার ভিতরে আছে। আপনি শিখতে চান এবং আপনি শেখাতেও চান, এই জন্যই আপনার নিজস্ব একটা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গা আছে, কারিগরের কথা, সেখানে অনেককে আপনি শেখাচ্ছেন। তাদেরকে শেখানোর জন্য আসলে নিজের কিছু থাকে, নিজের কিছু টেকনিক থাকে, কলাকৌশল থাকে, বা আপনি চান যে আপনার একটা লেগেসি আপনার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই জার্নিটা কেমন চলছে আপনার? এটা এখন আপাতত একটু বন্ধ আছে, কারণ সত্যি কথা বলতে কি, হয়তো অনেকে আমার কথাটা শুনলে মন খারাপ করতে পারে। সবাই না এখন শিখতে চায় না, একজন সেলিব্রিটি হতে চায়, খুব শর্টকাট। আমাদের সঙ্গীত জীবনে কিন্তু
সঙ্গীত বা যেটাই হোক, সংস্কৃতির কোনো কিন্তু শর্টকাট নেই। প্রত্যেকটা যাত্রায় তোমাকে কিছু না কিছু কঠিন অবস্থার মধ্যে দিয়েই যেতে হবে। আর যখনই তুমি কঠিন জিনিস শিখবে না, তখন তুমি সহজ জিনিসটাও করতে পারবে না। তো এখন যেহেতু সবাই সেলিব্রিটি হতে চায়, একটা চ্যানেলে গান করতে চায়, কোথাও মানে কিছু একটা করতে চায়, তো এই অস্থিরতার মধ্যে আমি নাই। আমি আসলে আমি নিজের চেষ্টায়, আমি যখন গান করেছি, মানে শুরু করি সিরিয়াসলি যে আমাকে কাজ করতে হবে, তখন আমি কিন্তু ভাবিনি যে আমাকে কিন্তু একে ধরতে হবে, ওকে আমাকেই কাজটা করতে হবে। আমি আসলে কোন দিক দিয়ে আমার নিজের কানকে ভালো লাগাবো, আর সেটা তো আসলে কখন কার ভালো লেগে যায় এবং কাজ কখন তোমাকে একজন মানুষের মানে সবার কাছে পরিচিত করে। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষ তো কাজ দেখছে, তখন তাকে পিক করছে। তা আমাকে কখন পিক করবে সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে কাজটা করে যেতে হবে। তো কারিগরির যারা স্টুডেন্ট আমার, ওরা অনেক ভালো, যারা কাজ করেছে, কিন্তু আপাতত এই মুহূর্তে নিজের ব্যস্ততাই বলি আর আর ওই ব্যাপারটা সেলিব্রিটিশিপ, এটার জন্য যারা দৌড়াচ্ছে আমি তাদেরকে আসলে কিছু শেখাতে চাচ্ছি না। বাহ, আপনার আসলে এই যে আদর্শ, এটাও আসলে অনুপ্রেরণার। শিল্পী হিসেবে এই জিনিসগুলোই তো একজন সাধারণ মানুষের কাছে বিশেষ হয়ে ওঠে, যে যাকে আমি অনুসরণ করি, যার গান আমি শুনি, সে আসলে কোন আদর্শে আদর্শিত। এই যে ব্যাপারটা সেলিব্রিটিশিপ কিংবা বিখ্যাত হওয়ার, অনেকে এদিকে ছুটছেন, আবার অনেক প্রথিতযশা শিল্পীরা রয়েছেন যারা এক সময় হয়তো জীবনে ভেবেছেন যে গানের সাথে আর থাকবেন না বা করবেন না, গানটি ছেড়ে দিবেন। আপনার জীবনে কি কখনো এমন কোনো মুহূর্ত এসেছে যে আপনার মনে হয়েছে যে আপনি আর এই জার্নিটা কন্টিনিউ করবেন না? সবচেয়ে ইন্টারেস্টিং এটা যদি বলো, একটা শিল্পী কখনো তার শিল্পবোধকে অ্যানাউন্সমেন্ট দিতে পারে না। হ্যাঁ, সেটা সে করছে না, সেটা তার একটা সময়ের কঠিন সময়ে তার পরিস্থিতি হয়তো তাকে সেই জায়গাটায় আটকে রাখছে। তার মানে এই না যে আমি আমার উচ্চারণ করব যে আমি এখানে আর নেই। এটা তো অভিমান হতে পারে, এটা কোনো কঠিন পরিস্থিতি হতে পারে, এটা ব্যক্তিগত। কিন্তু আমার যেটা হয়েছিল, আমি 12 বছর কিন্তু গান থেকে বিরত ছিলাম। তার মানে এই না যে আমি তখন গান ছেড়ে দিয়েছি। এটা কি ছাড়ার বিষয়? যতদিন বেঁচে আছি একজন শিল্পী হিসাবেই আমাকে মানুষ দেখে এবং সেভাবে আমার চলে যেতে হবে। তো এটা আসলে এক একজন এক একভাবে ধারণ করে, সেটা সে বলতে পারবে। কিন্তু সত্যিকার শিল্পী কখনো এই ধরনের চিন্তা করে না, চিন্তা করতে পারে না আসলে। পারে না। গান বা সুর বা শিল্প আসলে তাদের মাঝে বাস করে। সেটা থেকে সে কিভাবে, আমি তো রান্না করতে গেলেও রান্নার মধ্যে একটা আর্ট দেখি, হঠাৎ করে একটা মনে হয়ে যায় এটা করতে হবে, এই লাইনটা মনে পড়লে তাড়াতাড়ি লিখে ফেলি। হ্যাঁ, এটা ভাবতে হবে, এই সুরটা যেটা, মানে এটা হচ্ছে আসলে একটা সৃষ্টিশীল মানুষের একটা শিল্পবোধ। এটাই হচ্ছে আমার মনে হয়। আমার বাবাকে দেখেছি, আমাদের আরও যারা শিল্পীরা আছে তাদেরকে এভাবেই আমি দেখে বড় হয়েছি। আর পুরো পৃথিবীতে যারা বড় বড় শিল্পী আছে তাদেরকেও এইটাই তারা, এমনই তারা। ফাহমিদা নবীর ক্ষেত্রে দেখি যে তার যে পারিবারিক শিক্ষা এবং তার যে বিনয়টা, তার যে শিল্পবোধটা, তার যে পরিবারের কাছ থেকে অনেকটা প্রভাবিত, যে বিভিন্ন সময়ে আপনি বলেছেন আসলে এটা অ্যাডাপ্ট করতে পারাও কিন্তু আসলে খুব দারুণ ব্যাপার। কারণ পরিবার থাকলেই তার থেকে আমরা অ্যাডাপ্ট করতে পারবো বা শিল্পীটা নিবে, এটা হয় না অনেক সময়। একটা জিনিস কি, মানে তোমার এই কথা থেকে বলতে পারি, যেমন আমার মেয়ে কিন্তু গান গাইতে পারে না, ওর গলায় সুর নাই, কিন্তু সাংঘাতিক সুর বোঝে এবং খুব সমালোচনা করে। আপনার গানের সমালোচনা করে? সমালোচনা করে, বলে এভাবে করো, এই জায়গাটা কেমন জানি মনে হলো, আম্মু তুমি আরেকবার স্টুডিওতে যে ভয়েস দাও। এই যে এই জিনিসটা পিক করে। সবাইকে কি শিল্পী হতে হবে? ও যেমন যেটা ও বলে যে ওকে কেউ বললেই জিজ্ঞেস করলে বলে তুমি গান করো না,
বলে না আমি একজন গুড লিসেনার হতে চাই, মানে একজন ভালো শ্রোতা হতে চাই। একজন ভালো শ্রোতা ছাড়া একটা শিল্পীর খুব কষ্ট কিন্তু পথ হাঁটাটা। তো হোক সেটা 20 জন শ্রোতা, তবু একটা শিল্পীর 20 জন শ্রোতা আছে, এটা কিন্তু একটা অনেক বড় আমার কাছে মনে হয়। আমার অনেক লাখো লাখো কোটি কোটি শ্রোতা, আমি যে ধরনের গান গাই আমাকেও তো বুঝতে হবে আমি আসলে কোন ধারাটাকে নিচ্ছি, কেন নিচ্ছি। তো আমার ধরনটাও তো কেউ না কেউ উপলব্ধি করে, তো তারাই আমার গান শোনে। তো আমি যদি শুধু ভাবি যে আমার কেন শ্রোতা বাড়ছে না, তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে, মনোকষ্ট। আর এই মনোকষ্ট থেকে অনেক শিল্পীকে দেখেছি, গান ছাড়তে দেখিনি, কিন্তু মনোবেদনায় ডুবে যেতে দেখেছি। এটা হয়, এটা হতেই পারে, কারণ একটা শিল্পীর যদি অভিমান না থাকে তাহলে কি সেই অভিমানটাকে নিয়ে এসে যদি না আগাতে পারে, তাহলে রাগ, অনুরাগ, অনুভূতি, ভালোবাসা, প্রেম এগুলো জাগ্রত হবে কি করে? আচ্ছা, শিল্পী ফাহমিদা নবী কতটুকু অভিমানী, তার জীবনে অভিমান কতখানি রয়েছে? এটা মানুষ বলতে পারবে, আমি তো আমাকে দেখতে পাই না। তবে আমার অভিমান আছে। একটা সময় আমার অভিমানটাকে আমি আমার গ্রিপে, মানে আমার আয়ত্তে আনার চেষ্টা করেছি। কেন? কারণ আমার বাবা খুব অভিমানী ছিল, অনেক অভিমানী। এবং যখন আমি দেখলাম আমার বাবার এই অভিমানের কারণে সে অনেকটা পিছিয়ে যাচ্ছে, তখন আমি ভেবেছি যে অভিমান করব না, কিন্তু অভিমানের রংটাকে নিয়ে আমি আগাবো। আমাকে যদি কেউ দেখে না হাসে, তাহলে কি আমি হাসবো না? আমি তাকে দেখে হাসবো। আমি আমার কাজটা করব। আমাকে যত কিছু হোক, আমি অবশ্য লেগে থাকার মানুষ খুবই, মানে আমি আমার কাজটা করে যাব। অভিমান আমার ভেতরের একটা অলংকার, এটাকে আমি নিয়ে আমি চর্চা করব। আমি বললাম না, লাইফে কোনো শর্টকাট নাই, শিল্পীর জীবনে কোনো শর্টকাট বলে কিছু নেই। তো ওইটাই আমি করতে থাকি। বাহ, আপনার গানের মধ্য দিয়ে অনেকের আসলে পথ চলা, অনেকের ভালো লাগা। আপনি নিজেও গান চর্চা করছেন এবং নতুন আরো কাজ নিশ্চয়ই আসছে। কি কি আসছে আমাদের জন্য একটু শুনতে চাই। হ্যাঁ, অনেকগুলো গান আসছে। আমি একটা নতুন গান করলাম বৃষ্টি নিয়ে। বৃষ্টি আমার খুবই ভালো লাগে। মেঘলা আকাশ একটা শিল্পী, নতুন গান করছে, ওর নাম আব্দুল। তো ওর আমি ডুয়েট একটা গান করেছি, মেঘলা আকাশ। হ্যাঁ, তো ডুয়েট তো আমার খুব একটা করা হয় না এখন আর। তো ওর সঙ্গে গানটা করে অনেক ভালো হয়েছে এবং খুবই মিষ্টি সুর, গানের কথাগুলোও খুব সুন্দর। তো লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গল। বাহ, তো ওখানে আমরা করেছি শুটিং। তারপরে আমি উচ্ছল, ও থাকে ক্যানাডায়, ও সচ্ছল উচ্ছল দুই ভাই, ওদের একটা গান করেছি, এই আমাকে খাচ্ছে কুড়ে খাক। তো ওই গানটা আমি আমেরিকাতে ভয়েস দিয়েছি, এখানে সেদিন শুটিং করলাম। আরেকজন ইলা মজিদ, ওনার একটা লেখা নীলকণ্ঠ বিষ, সেটার সুর আমি করেছি, সেটার গান করলাম। আরেকটা ছেলে রিজওয়ান, ওরও একটা গান করলাম, বৃষ্টি তুমি চলে যেও না। ওরও একটা, মানে আমার মোট 5টা গান এখন অন দ্য বোর্ড আসছে। আচ্ছা, সেগুলো কোন প্ল্যাটফর্ম থেকে রিলিজ হবে? এগুলো হচ্ছে বৃষ্টি, রিজওয়ানের গানটা ওদের প্ল্যাটফর্ম থেকে, উচ্ছলের গানটা ওদের প্ল্যাটফর্ম থেকে, আর মেঘলা আকাশ তার প্ল্যাটফর্ম, এক একজনের প্ল্যাটফর্ম থেকে। আর নীলকণ্ঠ বিষ এটা আমার ইউটিউবে আসবে, আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আসছে। প্রযুক্তির ব্যাপারে তো রয়েছে যে সঙ্গীতের মাধ্যম পরিবর্তন হয়েছে, বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে সঙ্গীত বিভিন্নভাবে আমাদের কাছে ছড়িয়ে যাচ্ছে। আপনিও তো নিশ্চয়ই প্রযুক্তিকে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছেন, কেননা ছোট ছোট ব্লগ দেখে আপনাকে মিষ্টি মিষ্টি কথা আপনি যেমন বলেন, আপনার আশেপাশে কি হচ্ছে খুব শিশুসুলভভাবে দারুণভাবে ফুটিয়ে তোলেন। এই যে জীবনের এই অধ্যায়টা, সময়টা এভাবে কাটানো কেমন লাগে আপনার কাছে? আমার একটা পর্যায়ে মনে হয়েছে, যখন আমি প্রকৃতির কাছে যাই, তখন না আমাকে কেমন লাগছে আমি ভুলে যাই। হয়তো ধরো মাথায় তেল, আমি ওভাবেই চলে আসি।
কারণ আমার মনে হয় কি ওই ওই যে একটা প্রজাপতির উড়ে যাওয়া, একটা বাতাস, একটা বৃষ্টি, মানে একটা যে সৌন্দর্য, ওটাকে আমি আসলে তুলে ধরতে চাই। তো এইটা প্রযুক্তির মজা লাগে, মানে দেখাতে ভালোই লাগে। আরেকটা হলো যে প্রযুক্তির যেটা সব কিছুরই একটা ইতিবাচক দিক, নেতিবাচক দিক আছে। তো আমি চেষ্টা করি সেই ইতিবাচক দিকগুলোকে ধরে ধরে যেতে আর কি, চেষ্টা করি আর কি। চেষ্টা চলছে, মানে প্রযুক্তির সাথে আপনার বোঝাপড়াটা আসলে বেশ বোঝাপড়াটা ভালো। এবং আমি যেটা মনে করি যে কি হবে, যেমন আমি অনেক কিছুই বুঝি না, যে এখান থেকে আমাদের তো রয়্যালিটি সিস্টেম, সেটা আলাদা বিষয়। আর যেটা হচ্ছে যে প্রযুক্তি থেকে যে ইনকামের ব্যাপারটা, সেটা আমি আসলে এখনও জানি না, শিখতে পারছি না, সেটা পারবো কি না আমি জানি না। তবে এটা তো এক ধরনের একটা চ্যানেলের মতো, নিজস্ব চ্যানেল। আমরা সবাই কিন্তু এক একজন এক একটা চ্যানেল। আমরা যখন যা ইচ্ছা বলছি, যখন যা ইচ্ছা করছি, যা ইচ্ছা দেখাতে পারছি, কিন্তু আসলে কি সব কিছু দেখাবো, এটা নিয়ে আমি ভাববো। এবং জানতে হবে আসলে কোথায় থামতে হবে, কোথায় না, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট এখনকার যুগে, যে কোথায় আমি থামবো। আমার জানাটা খুবই জরুরি, আমাকে কোথায় থামতে হবে। একটু কথা কম, আমি এখন বেশি বলছি হয়তো। একদমই না, একদমই না, খুব সুন্দর করে বলছেন। এবং আপনি তো বলছেন যে এখনো আপনি কতটা ভীত সন্ত্রস্ত থাকেন যে মা যদি দেখে যে আজকে একটু ভুল বলে ফেলেছি, মা তো বকা দিবে। সত্যি বলবে যে তুমি এত কথা বলো কেন, তোমার কাজ হচ্ছে তুমি গান করে যাবে, তোমাকে এত কথা বলতে হবে কেন, তোমার কাজটা তুমি ঠিক করে করো, আর সবাইকে বলতে দাও, তুমি শোনো। আম্মা কিন্তু এটা বলে, আমার টিচার তো আম্মা। আপনি কি আপনার সন্তানকে এটা বলেন কখনো, নাকি তাকে আপনি এ বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন? আমার মেয়ে যেদিন হলো, আমার যেটা মনে হয়েছিল, আমি ওকে রেসপেক্ট করি। একটা মা তার সন্তানকে যদি রেসপেক্ট না করে, তাহলে সন্তানটাও মাকে বা বাবাকে, মানে প্যারেন্টসকে সম্মান করতে পারবে না। তো আমি সেদিনও আনমোলকে বলছিলাম, আনমোল বলছে যে আম্মা আমি তো তোমার সাথে কথা বলি। আমি বলছি আম্মা আমার সাথে আজকে অনেক কিছু শেয়ার করলো। তখন আনমোল বলল যে শেয়ার করলো, আমিও তো তোমাকে শেয়ার করি, তো আমি তো তোমার সাথে, আমি যে হ্যাঁ তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। তো এই যে আমাদের একটা বোঝাপড়া, এই জায়গাটা থেকে প্রযুক্তি নিয়ে আনমোল কথা বলতে চায়। ও কিছুদিন এই আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করেছে এখানে, যারা কাজ করে তাদের সাথে, ও তো উকিল মানুষ। তো ও বলে যে তুমি আম্মু আস্তে আস্তে শেখার চেষ্টা করো, আর আমি তো জানি যে তুমি খুব ইমোশনাল, ও আমাকে বলে। তো তুমি ইমোশনকে আবার কন্ট্রোল করতেও পারো, এটা তোমার একটা ভালো গুণ। তো তবে ইমোশনটাকে মুছতে দিও না, এটা আমাকে বললো সেদিন। মানে আমি মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়, আমি কিছু দেখতে পাই না। তো তখন আনমোল বলে যে আম্মা ইমোশনটাকে রেখো, এটা তোমার গানের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমি ওকে একটু শুনি আর কি ওর কথা। ও অনেক অনেক ভালো বলে আমাকে, বাহ, টিচারের মতো। ভালো, নিজের সন্তানকে আসলে নিজের একজন শিক্ষক হিসেবে পাওয়া, এটাও একটা অন্যরকম প্রাপ্তি। আমরা আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যদি এখন আপনার নিজেকে নিজের কোনো পরামর্শ দিতে হয়, সেটি কি দিবেন? এটা আমরা পরে শুনবো। তার আগে, আজ থেকে যদি 20 বছর আগে আপনি ফিরে তাকান, ছোট্ট ফাহমিদা নবীকে আপনি এখন কি বলতে চান? তো অনেক কঠিন প্রশ্ন। আসলে আমাদের ছোটবেলা থেকে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমি যদি বলতামও, মানে ফিরে যে, আমি আসলে এইটাই বলতাম যে তুমি আসলে একটু বুদ্ধি করে চলো। এখনো নিজেকে এটা বলবেন, 20 বছর আগে ছোট্ট ফাহমিদা নবীকেও এটাই বলবেন, একটু বুদ্ধি করে চলো। বুদ্ধি থাকলে ভালো হতো। এবং আমরা মনে করি যে মিষ্টতা আপনি ছাড়িয়েছেন, তা আসলে কোনো বুদ্ধিবৃত্তি দ্বারা যাচাই বাছাই করা যাবে না। আপনার সুরেই আপনি আমাদের কাছে অমর ছিলেন, আছেন এবং থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আগামীর জন্য। আগামী যে গানগুলো আসছে সেগুলো ভীষণ ভালো হোক। এবং চ্যানেলের দর্শকদেরকে অ্যাট লাস্ট আজকের অনুষ্ঠানে কি বলবেন?
আপনারা সবাই চ্যানেল আইয়ের সাথে থাকবেন, কারণ চ্যানেল আই যেমন আমাদের পরিবার, আপনাদেরও পরিবার। আমি তো বাইরে যাই, যখন আমরা শুনি আপনাদের কাছে এই চ্যানেল আই এতে এটা হচ্ছে, এই যে উচ্চারিত হয় চ্যানেল আই, এটা কিন্তু একটা আসলে বিশাল ব্র্যান্ড শুধু নয়, এটা একটা শিল্পীদের একটা প্ল্যাটফর্মের কথা বলে। তো আপনারা চ্যানেল আইয়ের সাথে থাকবেন আর ভালো গান শুনবেন। অস্থিরতা সাময়িক, আর কোনো কিছু সৃষ্টিশীলতা অনেক দীর্ঘ সময়ের। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, দেশ ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে নতুন পর্বে আপনাদের প্রিয় তারকাদের নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।